গুড মর্নিং এভরিওয়ান। পরমাণুর গঠন থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন যা আমি তোমাদের প্রথম ইউনিট টেস্টে নিয়েছিলাম এবং এগুলো সেমিস্টার ওয়ানের জন্য খুবই ইম্পর্টেন্ট। সলিউশন করে দিচ্ছি, দেখে নাও। ফার্স্ট কোশ্চেন কি আছে? কোনটির ক্ষেত্রে বোরের তত্ত্ব প্রযোজ্য? কোনটির ক্ষেত্রে বোরের তত্ত্ব প্রযোজ্য এটা দেখতে গেলে আমাদের যেহেতু আয়ন দিয়েছে, তাহলে আমরা জানি যে বোর তত্ত্ব কেবলমাত্র প্রযোজ্য ওয়ান ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে। তাহলে এই আয়নগুলির মধ্যে ওয়ান ইলেকট্রন সিস্টেম কোনটা আছে সেটা আমাদের জানতে হবে। তাহলে দেখি, তাহলে কি দিয়েছে? প্রথম দিয়েছে কি হিলিয়াম প্লাস, অর্থাৎ হিলিয়াম প্লাস এখানে কটা ইলেকট্রন? হিলিয়াম প্লাসের ওয়ান ইলেকট্রন। হাইড্রোজেন হিলিয়ামের দুটো ইলেকট্রন ছিল, প্লাস মানে ওয়ান ইলেকট্রন। তারপর লিথিয়াম 3+, লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম 3, এবং তার তিনটে ইলেকট্রন এবং তিনটে ইলেকট্রন সে ছেড়ে দিয়েছে, মানে 0 ইলেকট্রন। তারপরে কি দিয়েছে? কার্বন 4+, কার্বন 4+ হলে তার কত আছে? কার্বনের পরমাণু ক্রমাঙ্ক কত? পরমাণু ক্রমাঙ্ক হলো 6, তাহলে 6 হলে তার 6 ইলেকট্রন, তাহলে 4টা ছেড়ে দিয়েছে, অর্থাৎ 2 ইলেকট্রন সিস্টেম। আর বেরিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম, তাহলে বেরিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 4, 4 ছেড়ে দিয়েছে মানে 0 ইলেকট্রন, তাহলে অপশন 1 কারেক্ট। তাহলে অপশন 1 কারেক্ট। তারপরে 2 নম্বর কোশ্চেন কি বলছে? 2 নম্বর কোশ্চেন বলছে বোরের তত্ত্ব অনুসারে পঞ্চম কক্ষের ইলেকট্রনের কৌণিক ভরবেগ। তাহলে কৌণিক ভরবেগ সমান আমরা কি জানি? কৌণিক ভরবেগ সমান আমরা জানি এম ভি আর, এটা হচ্ছে কৌণিক ভরবেগ। এম ভি আর সমান এন এইচ বাই 2 পাই। তাহলে এন এইচ বাই 2 পাই আমাদের পঞ্চম কি বলছে? পঞ্চম কক্ষ মানে এন এর মান কত? 5, তাহলে 5 ইন্টু এইচ বাই 2 পাই, তাহলে কত হবে? 5/2 মানে 2.5 এইচ বাই পাই, তাহলে 2.5 এইচ বাই পাই, তাহলে অপশন ডি। তারপরে কোশ্চেন, যে 3 নম্বর কোশ্চেন, হাইড্রোজেন পরমাণুর এনতম ভর কক্ষে একটি ইলেকট্রনের শক্তি হলো। এনতম ভর কক্ষে একটি ইলেকট্রনের শক্তি, যেটা আমরা জানি, জায়গা নেই তাই এটা পুছে দিচ্ছি। 3 নম্বর কোশ্চেন, কি আছে? যে এনতম বোর কক্ষে একটি ইলেকট্রনের শক্তি আমরা জানি ই সমান -13.6 বাই, হাইড্রোজেনের ক্ষেত্রে বলছে, হাইড্রোজেনের ক্ষেত্রে মানে জেড সমান 1 বাই এন স্কয়ার। কি ছিল আমাদের এনার্জির এক্সপ্রেশন? কি ছিল? 2 পাই স্কয়ার mz স্কয়ার e⁴ বাই এন স্কয়ার h স্কয়ার। তাহলে এন স্কয়ার নিচে থাকবে, এর উপরে কি থাকবে? জেড স্কয়ার থাকবে। জেড স্কয়ার যেহেতু হাইড্রোজেন 1, তাহলে এই ইলেকট্রন ভোল্ট আমাদের হওয়া উচিত এনার্জি। দেখি কোনটা আছে। যে -13.6 n4, মানে n4 মানে হবে না, এটা হবে না। -13.6 n³ এটা হবে না। -13.6 n এটাও হবে না। তাহলে আমাদের n স্কয়ার আসবে, কিন্তু এখানে 1.36 আছে, এটা পেন্টিং মিস্টেক হয়েছে, 13.6 হবে, অর্থাৎ অপশন সি হলো কারেক্ট। তার 4 কি আছে? হাইড্রোজেন বর্ণালীর বামার সারির বিভিন্ন রেখাগুলির অঞ্চল হলো। হাইড্রোজেন পরমাণুর বামার শ্রেণীর বিভিন্ন রেখাগুলির অঞ্চল, তাহলে 4 এর অ্যান্সার। 4 এর অ্যান্সার কি বলছে? 4 এর অ্যান্সার বলছে যে আমরা কি জানি যে হাইড্রোজেন বর্ণালীর বামার সারির রেখাগুলি, তাহলে আমরা কি জানি? বামার সিরিজ হলো ভিজিবল বা দৃশ্যমান, ভিজিবল অর্থাৎ দৃশ্যমান। আচ্ছা, বামার সিরিজ, তারপরে লাইম্যান সিরিজ,
লাইম্যান সিরিজ কি ছিল? লাইম্যান সিরিজ ছিল ইউভি অর্থাৎ আল্ট্রাভায়োলেট। এই তিনটে মনে রাখতে হবে। পার্সিয়ান সিরিজ, পিএসসিএইচ, পার্সিয়ান সিরিজ যে কোনো একটা করতে গেলে আইআর, ইনফ্রারেড। তাহলে এই তিনটে আমাদের মনে রাখতে হবে। তারপরে হচ্ছে 5 নম্বর কোশ্চেন, হাইজেনবার্গের অনিশ্চয়তা তত্ত্বের গাণিতিক রূপ। হাইজেনবার্গের অনিশ্চয়তা তত্ত্বের গাণিতিক রূপ। তাহলে হাইজেনবার্গের যে অনিশ্চয়তা গাণিতিক রূপ আমরা কি কি জানি? 5 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা আমি এই সাইডে লিখছি। আমরা কি জানি যে ডেল এক্স ইন্টু ডেল পি অর্থাৎ অবস্থানের অনিশ্চয়তা ইন্টু মোমেন্টাম পির ভরবেগের অনিশ্চয়তা গ্রেটার দেন ইকুয়াল টু এইচ বাই 4 পাই, এটা আমরা জানি। তাহলে এটা ঠিক, কোনটা নয় বলেছে, তাহলে এটা ঠিক। তারপর বলছে মানে এটা অ্যান্সার হবে না। তারপরে কি বলছে? ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ভি এইচ বাই 4 পাই এম। কারণ ডেল্টা পি আমরা কি জানি? ডেল্টা পি আমরা জানি এম ইন্টু ডেল ভি। তাহলে পির জায়গায় এম ইন্টু ডেল ভি বসালে এটা আসবে। তাহলে এটাও ঠিক আছে। তারপরে কি আছে? তারপরে একটা আমরা সম্পর্ক জানি ডেল্টা ই ইন্টু ডেল্টা টি। ডেল্টা ই ইন্টু ডেল্টা টি, ডেল্টা টি সমান কি আছে? গ্রেটার দেন ইকুয়াল টু এইচ বাই 4 পাই, গ্রেটার দেন ইকুয়াল টু এইচ বাই 4 পাই। তাহলে এটাও ঠিক আছে। তাহলে তারপরেরটা কি আছে? ডেল্টা ই ইন্টু ডেল্টা এক্স। এই সম্পর্কটা কিন্তু হয় না। অর্থাৎ এখানে অ্যান্সার হবে এটা যে এই সম্পর্কটা হাইজেনবার্গ অনিশ্চয়তা নীতি থেকে হয় না, কিন্তু এই তিনটে হয়। এই তিনটে আমাদের কিন্তু মনে রাখতে হবে। এই তিনটে আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ অপশন ডি ইজ কারেক্ট। তাহলে আমি এবার জায়গাটা মুছিয়ে দিই একটু। তারপরে কি? সমারফেল্ডের মতানুসারে পরমাণুর নিউক্লিয়াসে থাকে, পরমাণুর নিউক্লিয়াস থাকে। সমারফেল্ডের মতানুসারে পরমাণুর নিউক্লিয়াস কোথায় থাকে? যদি সমারফেল্ড কি বলছে? উপবৃত্তাকার কক্ষপথ, এরকম উপবৃত্তাকার কক্ষপথ। আর এই উপবৃত্তাকার কক্ষপথের নিউক্লিয়াস কোথায় থাকে? নাভির যে দুটো নাভির যে কোনো একটা বিন্দুতে নাভিতে থাকে। মানে একটা যে নাভি কোথায় থাকে? নাভি হচ্ছে কি পরাক্ষ এটা, আর এটা হচ্ছে উপাক্ষ, আর এটা হচ্ছে কি পরাক্ষ। এই উপাক্ষের যে কোনো সাইডের দিক। তাহলে কি হচ্ছে? উপবৃত্তের কক্ষের কেন্দ্রে না, কেন্দ্রে নয়। উপবৃত্তের কক্ষের দুটি নাভির মধ্যবিন্দুতে না। উপবৃত্তাকার কক্ষের দুটি নাভির একটিতে। হ্যাঁ, এটা কারেক্ট। উপবৃত্তাকার দুটি নাভির মধ্যবিন্দুতে উপবৃত্তাকার কক্ষের কেন্দ্রে না, এটা। তাহলে অপশন সি কারেক্ট, যে দুটি নাভির যে কোনো একটিতে। তাহলে কি বলছে? 7 নম্বর কোশ্চেন, 3D কক্ষকের রেডিয়াল নোড, অ্যাঙ্গুলার নোড এবং মোড নোড। তাহলে 7 নম্বর কোশ্চেন, 7 নম্বর কোশ্চেনে কি বলছে? একটু দেখে নাও 7 কোশ্চেন। আমরা কি জানি? 3D কক্ষকের আমরা আগে রেডিয়াল নোড সমান কি জানি? রেডিয়াল নোড সমান আমরা জানি কি? n-l-1, অর্থাৎ এটা হচ্ছে রেডিয়াল নোড জানি। তাহলে n এখানে কত? 3D, মানে l এর মান হচ্ছে 3। আর l এর ক্ষেত্রে, d এর ক্ষেত্রে l এর মান কত হয়? s এর ক্ষেত্রে l এর মান 0, p এর ক্ষেত্রে l এর মান 1, d এর ক্ষেত্রে l এর মান 2। তাহলে l এর মান কত হবে? 2 - 1। তাহলে আমাদের কত আসছে? 0 আসছে। তাহলে রেডিয়াল নোড 0। এবার অ্যাঙ্গুলার নোড কত? অ্যাঙ্গুলার নোড কত? অ্যাঙ্গুলার নোড সমান হচ্ছে l। তাহলে l এর মান এখানে 2, তাহলে অ্যাঙ্গুলার নোড হবে 2। তাহলে অ্যাঙ্গুলার নোড হবে 2। আর আর টোটাল নোড বা মোট নোড কত হবে? টোটাল মোট নোড হবে কত? 2 + 0 মানে 2। তাহলে এটা হচ্ছে মোট নোড, এটা হচ্ছে অ্যাঙ্গুলার নোড, আর এটা হচ্ছে কি রেডিয়াল নোড। অর্থাৎ কি চাইছে? প্রথম রেডিয়াল নোড চাইছে। রেডিয়াল নোড হচ্ছে 0 বেরিয়েছে, রেডিয়াল নোড 0, অ্যাঙ্গুলার নোড 2, মোট নোড 2। তাহলে 0 2 2, কি হবে? 0 2। তাহলে অপশন বি ইজ কারেক্ট। তারপরে কি বলছে?
যে হাইড্রোজেন পরমাণুর n-তম কক্ষের ইলেকট্রনের কৌণিক ভরবেগ, n-তম কক্ষের ইলেকট্রনের কৌণিক ভরবেগ যেটা mvr সমান আমরা কি জানি, এটা হচ্ছে mvr সমান nh/2 তাহলে অপশন এ কারেক্ট। গৌণ কোয়ান্টাম সংখ্যা এর কোনো নির্দিষ্ট মানের জন্য চৌম্বক কোয়ান্টাম সংখ্যা m এর মান কত হবে? যে গৌণ কোয়ান্টাম সংখ্যার একটা নির্দিষ্ট মানের জন্য কোন নির্দিষ্ট মানের জন্য চৌম্বক কোয়ান্টাম সংখ্যার m এর মান কত হবে, এটা বার করতে গেলে আমরা কিভাবে বার করব একটু দেখে নাও। যে আমাদের ধরো মনে নেই, আমাদের ধরো সূত্র মনে নেই, যে কি সূত্র হয় আমরা সেটা আমরা মনে নেই, তাহলে সেটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি? তাহলে আমরা প্রথম ধরে নেব, যেহেতু এখানে বলেছে গৌণ কোয়ান্টাম সংখ্যা, গৌণ কোয়ান্টাম সংখ্যা এর কোনো নির্দিষ্ট মানের জন্য চৌম্বকের, তাহলে আমরা ধরে নেব যে এল সমান যখন 0 হয়, এটা কত দেবে কোশ্চেন 9, এল সমান যদি 0 হয়, তাহলে এল সমান যদি 0 হয় তখন এম কত হয়, 0 হয়, অর্থাৎ এম এর একটি মান পাই আমরা, এম এর কত মান পাই, একটি মান পাই। আর এল সমান যদি 1 হয় তাহলে এম এর মান কত হবে, -1 -1 0 +1, তাহলে এম এর কটা মান পাচ্ছি আমরা, এম এর কিন্তু 3টে মান পাচ্ছি, তাহলে এল সমান 1 হলে এম এর 3টে মান পাচ্ছি, তাহলে এল সমান 2 হলে আবার এম এর 5টা মান পাবো। এখান থেকে আমরা বার করতে পারবো, দেখো তাহলে এল সমান 0 হলে এম এর কিন্তু একটা মান, তাহলে এখান থেকে যে মানগুলো দিয়েছে যদি আমি প্রথমে i+1 করি, তাহলে দেখো এর মান 0 হলে এম এর একটা মান পাচ্ছি, তাহলে এটা হতে পারে। i সমান 0 হলে কি হচ্ছে, l প্লাস 0+2 মানে দুটো মান হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে না, এটাও হতে পারে, এটাও না, মানে +2 যেটা আছে, যে দুটো অপশন আছে সেই দুটো অপশনকে আমি কেটে দিতে পারি। তাহলে এবার আমি কি নিলাম, i+1, তাহলে এখানে যদি আমি l এর মান 0+1, তাহলে কি হবে, একটা মান পেলাম, তাহলে এখানে আমি চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান কত পেলাম, একটা পেলাম, মানে এটা রাইট। আবার যদি আমি l সমান 1 বসাই, তাহলে l সমান 1 বসালে m এর মান কটা পাবো, 1+1 সমান কি হবে, 1+1 মানে 2 হবে। তাহলে দেখো l সমান 1, m এর এখানে 3টে মান আছে আর এখানে দুটো মান বেরিয়েছে, তাহলে আমার এই অপশনটা নেওয়া যাবে না, যার এখানে l+1 আছে। তাহলে আমাকে যে অপশনটা নিতে হবে সেটা হচ্ছে 12+1। তাহলে 12+1 এ কিভাবে মিলছে কিনা দেখি, যে 12+1, তাহলে l এর মান কত হবে, 2 × 1 করে দাও, 1+1, তাহলে কত হবে, 2×3। তাহলে দেখো এখানে কিন্তু আমরা m এর মান কত পাচ্ছি, m এর মান কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, 3 পেয়ে যাচ্ছি, 3 পেয়ে যাচ্ছি। তাহলে যে 12+1টা হবে কারেক্ট, অপশন সি হচ্ছে কারেক্ট। তারপরে অপশন কি আছে, যে অপশন বলছে যে নিচের প্রদত্ত কোয়ান্টাম সংখ্যার সেট কোনটি, কোনটি সঠিক সেট। আচ্ছা, তাহলে n সমান 2, l সমান 2, তাহলে n সমান 2 হলে l সমান 2 হতে পারে না, কারণ কি বলতো, n সমান 2 হলে l সমান 2 হতে পারে না, কারণ আমরা জানি যে n এর মানের জন্য l এর মান হবে 0 to n-1, তাহলে 0 to n-1 হলে তাহলে n এর যদি 2 হয় l এর মান কি হবে, 1 0, মানে 1 কম হবে, কোনোদিনও n এর সঙ্গে l এর মান সমান হতে পারে না, তাহলে এটা কিন্তু ভুল আছে। তারপরে কি আছে, n3 l1, হ্যাঁ n3 হলে l1 হতে পারে, m0, হ্যাঁ l1 হলে m0 হতে পারে, কারণ 1 হলে কি হবে, -1 0+1, তাহলে m0 হতে পারে, s প্লাস হতে পারে, তাহলে এটা হতে পারে দেখছি। তাহলে এরপরে দেখি n সমান 5 আছে, l1, হ্যাঁ হতে পারে, কিন্তু l1 হলে m কিন্তু 2 হতে পারে না, m এর মান হবে -l2 +l, তাহলে m কি করে 2 হবে, হবে না, তাহলে এটা ভুল। তারপরে n সমান 4 হলে l1, হ্যাঁ হতে পারে, l1 হলে m-2, না এটাও হতে পারে না, তাহলে অপশন কি হবে, অপশন বি ইজ কারেক্ট। তারপরে কি আছে, 11 দাগের কোশ্চেন,
এবার কোশ্চেন হচ্ছে 4f অরবিটালে একটি ইলেকট্রনের ক্ষেত্রে নিচের কোয়ান্টাম সংখ্যার সেট সমূহের কোনটি সঠিক? তাহলে 4f এর ক্ষেত্রে n তো 4, এটুকু ক্লিয়ার। তাহলে এটা n4, এটা n4, এটা n4, তাহলে এটা n3, তাহলে এটা তো একদম ভুল, প্রথমে কেটে দিলাম। তাহলে n সমান 4 হলে, যেহেতু f আছে, f হলে দেখো l এর মান যদি 0 হয় s, l এর মান যদি 1 হয় p, l এর মান যদি 2 হয় তাহলে d, l এর মান যদি 3 হয় তাহলে সেটা f। তাহলে l এর মান এখানে কি 3 আছে, 3 আছে, এখানে 4 আছে, তাহলে এটা কেটে দাও। তাহলে l এর মান 3, এই দুটোর মধ্যে কোনো একটা, এই দুটোর মধ্যে কোনো একটা। তাহলে l এর মান 3 হলে m এর মান দেখো +4, এটা হতে পারে না। তাহলে l এর মান 3 হলে m এর মান +1, এটা হতে পারে, তাহলে অপশন সি কারেক্ট। এটা m এর মান 4 হতে পারে না, l এর মান 3 হলে -3 টু +3 m এর মান, তাহলে +4 কি করে হয়? ঠিক আছে, এটা 11 নম্বর কোশ্চেনের অপশন সি কারেক্ট। তারপরে কি আছে? তারপরে আছে 12 কোশ্চেন, 12 নম্বর কোশ্চেন, f উপকক্ষে ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণায়মান সর্বাধিক ইলেকট্রনের সংখ্যা। তাহলে এবার কোনটা? 12। ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণায়মান সর্বাধিক, f এ কটা ইলেকট্রন থাকে? যে f এ অরবিটালের সংখ্যা, কক্ষকের সংখ্যা কটা? 7টা। 1 2 3 4 5 6 7, 7টা অরবিটালের সংখ্যা। তাহলে 7টা যদি অরবিটাল থাকে, 4 3 7টা, তাহলে 7টা যে ঘড়ির কাঁটার দিকে, প্রথম 7টাতে কটা ইলেকট্রন থাকবে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, তাহলে 14তে ঘড়ির কাঁটার দিকে 7টা থাকবে, আর কাঁটার বিপরীতে 7টা থাকবে, তাহলে ঘড়ির কাঁটার দিকে কটা থাকছে? 7টা থাকবে, 7টা। তাহলে অপশন বি ইজ কারেক্ট। অপশন বি ইজ কারেক্ট। এবার দেখো 13 নম্বর কোশ্চেনে কি বলছে? 13 হচ্ছে 14 CR এর ইলেকট্রন বিন্যাস দিয়েছে 3d5, 3d5 4s, কত 4s1, যেটা আমরা জানি ব্যতিক্রমী হয়ে যাবে, কারণ হাফ ফিল্ডের জন্য 4s থেকে একটা ইলেকট্রন চলে আসে। তাহলে ক্রোমিয়াম 3+ এর অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত? ক্রোমিয়াম 3+ হলে কটা? তাহলে এখান থেকে একটা, এখান থেকে দুটো বেরিয়ে যাবে, তাহলে তার ক্ষেত্রে কি হবে? 3d3 হবে, 3d3 হবে। তাহলে 3d3 হলে 1 2 তিনটে বেরিয়ে গেলে কি হবে? 3d3 হবে, তাহলে তিনটেই আনপ্যারড ইলেকট্রন থাকবে, তাহলে অপশন এ কারেক্ট, তিনটে আনপ্যারড ইলেকট্রন। 14 নম্বর কোশ্চেন, 14 নম্বর কোশ্চেন কি আছে? 1s2 2s2 2px2 2py2 2pz0 এই ইলেকট্রন বিন্যাসের নিচের কোনটিকে লঙ্ঘন করে? ইলেকট্রন বিন্যাসটির নিচের কোনটিকে লঙ্ঘন করে? আচ্ছা, তাহলে আমরা দেখবো যে 2p, তাহলে 2pটা আমরা রাখি। কত নম্বর কোশ্চেন? 14। তাহলে 2p তে কটি কক্ষক? তিনটি কক্ষক, 1 2 3, তাহলে তিনটি কক্ষক যদি থাকে, এখানে যেটা করেছে যে এটা 2px 2py আর 2pz, তাহলে প্রথম কি করেছে? এরকম দুটো দিয়েছে, যেটা আমাদের হোমস মাল্টিপ্লিসিটি কি বলেছিল, প্রথম একটা একটা করে পড়বে, তারপরে অতিরিক্ত থাকলে থাকবে, যে পেয়ার হবে। তাহলে এখানে প্রথম একটা একটা করে দেয়নি, তাহলে হোমসের নীতি এখানে মেনে চলেনি, আর কিন্তু সব মেনেছে, কিন্তু পাউলি হবে না, হোমসের নীতিটা মেনে চলে না। তাহলে এখানে হোমসের নীতি। তারপরে কোশ্চেন 15 নম্বর, কোন উপকক্ষের গৌণ কোয়ান্টাম সংখ্যা L হলে ওই উপকক্ষের সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা, ওই উপকক্ষের সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা, ওই উপকক্ষের সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা 4l+2। এটা তোমরা ক্যালকুলেশন করে দেখে নেবে, এবং এটা মুখস্থ রেখে দাও, সব জায়গায় ক্যালকুলেশন করা সম্ভব হবে না। 4l+2 সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা, গৌণ কোয়ান্টাম সংখ্যা যদি L হয়, তাহলে সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 4l+2। প্রত্যেকটা কক্ষের ক্ষেত্রে তুমি ক্যালকুলেশন করে দেখে নেবে, মিলে যাবে। তারপরে কি হচ্ছে 16 কোশ্চেন, নিচের কোনটি আফবাউ নীতি লঙ্ঘিত হয়? যে আফবাউ নীতি লঙ্ঘিত হয় কোনটায়? যে আফবাউ নীতি বলতে লোয়ার এনার্জি ফিল হবে, তারপরে হায়ার এনার্জি, তাহলে এটা ঠিক আছে, লোয়ার এনার্জি থেকে হায়ার এনার্জি, এটা ঠিক আছে, কারেক্ট। এটা ভুল আছে, কারণ আগে 2s তারপরে 2p, যেহেতু লোয়ার এনার্জি হচ্ছে 2s দেন 2p, তাহলে আগে 2s ঢুকবে তারপরে 2p, তাহলে এটা ভুল আছে, তাহলে অপশন
অপশন বি ইজ কারেক্ট। তাহলে 17 কোশ্চেন কি হবে? 17 কোশ্চেন হচ্ছে প্রদত্ত কোয়ান্টাম সংখ্যার সেটগুলির মধ্যে কোনটি সর্বাধিক শক্তি সম্পন্ন? প্রথম আমরা n এর মান দেখব। n এর মান দেখলে সব থেকে বেশি হচ্ছে 4, কিন্তু n এর মান শুধুমাত্র দেখলে হবে না, আমাদের কি দেখতে হবে? n প্লাস l এর মান দেখতে হবে। যে এখানে n এর মান 4, আর কোনো মতে n এর মান 4 নেই, কিন্তু এখানে n প্লাস l এর মানটাও আমাদের দেখতে হবে। যে এখানে n প্লাস l এর মান কত আছে? n প্লাস l এর মান এখানে কত হচ্ছে? 5। আর কিন্তু এখানে n এর মান 4 হলেও n প্লাস l রুল এখানে কাজে লাগবে, অর্থাৎ এর এনার্জিটা সব থেকে বেশি। তারপরে কি যে 3s 3p 3d ইলেকট্রন সময় ভেদন ক্ষমতা, আমরা জানি 3s এর ভেদন ক্ষমতা সব থেকে বেশি, তারপরে 3p, তারপরে 3d। ভেদন ক্ষমতা বলতে কি? পেনিট্রেটিং পাওয়ার বা নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ বল বলতে পারো, নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ বলও বলতে পারো। তাহলে এর অপশনটা 3s 3p 3d এটা। আচ্ছা, তারপরে কি আছে? পটাশিয়াম পরমাণুর সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রনটির 4টি কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করো। সর্ববহিস্থ পটাশিয়াম কত? 19 পটাশিয়াম। তাহলে 19 মানে ইলেকট্রন বিন্যাস কি হবে? 1s2 2s2 2p6, তার 10টা হলো 3s2 3d, 1s2 2s2 2p6 3s2 3p হবে। ভুলভাল করছি, 3p, তারপর 3p কটা হবে? 3p6, তাহলে 18টা হয়ে গেল। 18টা 3p এর পর কোথায় আছে? 4s, তাহলে 4s1। তাহলে এর ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা 4টি কোয়ান্টাম সংখ্যার মান চাইছে। সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন 4টি কোয়ান্টাম সংখ্যা চাইছে। তাহলে এখানে কি হবে? যে n এর মান কত হবে? n এর মান 4, l এর মান কত হবে? 0, s এর ক্ষেত্রে 0, m এর মান l এর মান 0 হলে m এর মান 0 হবে, s হবে কত? প্লাস হাফ হতে হবে, মাইনাস হাফ, যেখানে দিয়েছে 400 প্লাস। তাহলে অপশন ডি কারেক্ট। তারপরে কি বলছে? আব্বাউ নীতি অনুসারে শক্তির সঠিক ক্রমটি কি? আব্বাউ নীতি অনুসারে শক্তির সঠিক ক্রম, তাহলে আমরা কি জানি? 4p এনার্জি তো বেশি, কিন্তু 4s এর থেকে 3d এর এনার্জিটা বেশি হবে, কারণ 4s এ আগে ইলেকট্রনটাই ঢুকে যায়, তাহলে এটা হবে না, এটা ভুল আছে, এই অপশনটা ভুল আছে। তাহলে এখানে কি 4d এর এনার্জি বেশি? ঠিক আছে, 4p এনার্জি বেশি, তার 4s, হ্যাঁ এটা ঠিক আছে। আব্বাউ নীতি অনুযায়ী আমি দেখাচ্ছি। আর এটা 5d এর বেশি, 4f এর বেশি, 6s এর বেশি, তাহলে অপশন ডি কারেক্ট। এটা হচ্ছে এইটা দেখে করলে, আব্বাউ যে ওই যে টেবিল মতো লেখা ছিল ওটা থেকেই করলে ভালো হবে, অর্থাৎ 20 কোশ্চেন 20 কোশ্চেন 20 কত? যে 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f 5s 5p 5p, তারপর 5d 5f, ব্যাস। এইভাবে যে ইলেকট্রন ঢোকে সেই অনুযায়ী করলে তোমরা পেয়ে যাবে। এইভাবে এখানে আছে 6x আছে, এইভাবে করলে তোমরা ওই অর্ডারটা পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে আমরা চলে যাবো কত নম্বর কোশ্চেন? 21। তাহলে 20-তে কত? ডি অপশন কারেক্ট। তারপরে 21 এ কি আছে? AX8 17Y9 আইসোটোন
সুতরাং এর মান কত? দেখো আইসোটোন হলে আমরা জানি নিউট্রন সংখ্যা সমান, তাহলে আইসোটোন হলে যদি নিউট্রন সংখ্যা সমান হয়, তাহলে নিউট্রন সংখ্যা সমান হয়, তাহলে ভর সংখ্যা আর প্রোটন সংখ্যার ডিফারেন্স হচ্ছে নিউট্রন সংখ্যা। তাহলে ওয়াইতে নিউট্রন সংখ্যা কত আছে? যে 17 - 9 সমান কত নিউট্রন সংখ্যা? 9 বাদ দিলে মানে 9 বাদ দিলে বেরোবে কত? 8 8 8 8 9 17 মানে, তাহলে এটা নিউট্রন সংখ্যা 8, তাহলে এখানেও নিউট্রন সংখ্যা 8 হবে, তাহলে এই কত হবে? 16, এ 16 হলে 16 - 8 = 8, তাহলে এর মান হবে 16, এর মান হবে কত? 16। তারপরে বলছে ক্রোমিয়াম 2+ আয়নের যোজ্যতা কক্ষের ইলেকট্রন বিন্যাস। ক্রোমিয়াম 2+ এর যোজ্যতা কক্ষের ইলেকট্রন বিন্যাস আমরা যেটা জানি কি হবে, ক্রোমিয়ামের 2+, তাহলে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা জানি ক্রোমিয়াম Cr, এটার ক্ষেত্রে হচ্ছে 3d5 4s2, তাহলে ক্রোমিয়াম 2+ হলে 4s2 নয় 4s1 হয়, 4s1 হয়, ভুল যেন না হয়, কারণ বাইরের কক্ষে কটা ইলেকট্রন? বাইরের কক্ষে 6টা, আমি বাইরের কক্ষে বলছি, বাইরে 6টা ইলেকট্রন, 3d5 আর 4s1, তাহলে যদি 2+ হয়, তাহলে এখানে 2+ হলে এই ইলেকট্রন বিন্যাস হবে এস থেকে বেরো, তাহলে 3d4 হবে। কোথায়? 4s0 3d4, এটা অপশন 1 ইজ কারেক্ট। 4s0 3d4, তাহলে এখানে 4s0 লিখে দিতে পারো, 4s0। তাহলে এবার 23 তে কি আছে? 23 আছে নিকেল আর কপার, নিকেল আর কপার পারমাণবিক সংখ্যা যথাক্রমে 28 29, তাহলে এই ইলেকট্রন বিন্যাস নির্দেশ করে। দেখো কপার এই ইলেকট্রন বিন্যাসটা নির্দেশ করে 3d10 যেহেতু আছে, আমরা কপারের জানি 3d10 হয়, Cu তে 3d10 আর 4s1, যেহেতু Cu প্লাস হলে 3d10 4s1 4s0, 3d10 4s0, তাহলে যেহেতু 3d10 আছে তাহলে 4s0, তাহলে Cu প্লাস। তাহলে 24 নিচের কোন সম্পর্কটি ডি ব্রগলি সম্পর্ক নামে পরিচিত? ডি ব্রগলি সম্পর্ক হচ্ছে ল্যামডা সমান h/p, অর্থাৎ সমান h/mv, ল্যামডা সমান h/mv, তাহলে অপশন h সমান ল্যামডা সমান h/mv, এটা ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য, অপশন বি ইজ কারেক্ট, ল্যামডা সমান h/mv। তারপরে 25 কি আছে? n সমান 4 পর্যন্ত কক্ষকের মোট সংখ্যা, n সমান 4 পর্যন্ত কক্ষকের মোট সংখ্যা। দেখো একটা কথা ভাবতে হবে, আমাদের কক্ষকের মোট সংখ্যা, প্রশ্নটা ভালো করে না বুঝলে কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এখানে আমাদের কি বলছে? কক্ষকের মোট সংখ্যা, তাহলে n সমান 4 এ কক্ষক মানে ওই যে ছোট ছোট ঘর, ওই বাক্সগুলোর কথা বলেছি, তাহলে n সমান 4, যে n সমান 4 পর্যন্ত হয়, এইটা আরো একটা ভালো কথা, যে এখানে বলছে n সমান 4 পর্যন্ত, মানে n সমান তোমাকে 1 নিতে হবে, n সমান তোমাকে 2 নিতে হবে, n সমান তোমাকে 3 নিতে হবে, n সমান তোমাকে 4 নিতে হবে। n সমান 1 এ, এবার n সমান 1 এ l এর মান কত? তাহলে l এর মান, n সমান 1 এ l এর মান 0, l এর মান 0 হলে m এর মান কত হবে? 0, তাহলে একটা m এর মানের উপরে কক্ষক সংখ্যা নির্ণয় করবে, তাহলে n সমান 2 তে l এর মান কত হবে? 0 1, তাহলে 0 1 হলে l সমান 0 তে m এর মান একটা, মানে একটা কক্ষক, আর l সমান 1 এ l সমান 1, এটা m এর মান 0 আসবে, পুরোটা করবো না, কিছুটা করে দিচ্ছি, তোমরা দেখে নেবে। আর m এর মান 0 আর l সমান 1 এ m এর মান কি হবে? -1 0 +1, তাহলে এখানে কত আসলো? n সমান 2 তে m এর মান, এখানে 3টা আর একটা 4টা আসলো, তাহলে 1 আর 4টা আসলো। তাহলে এইভাবে তোমরা ক্যালকুলেশন করবে, এইভাবে ক্যালকুলেশন করলে দেখবে মোট কক্ষকের সংখ্যা আসবে 30। কক্ষকের সংখ্যা কটা আসবে? মোট কক্ষকের সংখ্যা আসবে 30। তাহলে 25 অপশন, এইভাবে তোমরা করে দেখবে। হ্যাঁ, কক্ষকের সংখ্যা মানে m এর মান, m হচ্ছে কক্ষক সংখ্যা নির্দেশ করে। তারপরে কি আছে? 26 এর কোশ্চেনে কি আছে? 26 বলছে 250 সেকেন্ড ইনভার্স কম্পাঙ্ক বিশিষ্ট 1 মোল ফোটনের শক্তি। তাহলে 1 মোল ফোটনের শক্তি, এটা আমরা কোথায় করব? টোটালটা চেঞ্জ করে দিই,
টু এইখানে করব, কত বলছে 250 সেকেন্ড, মানে নিউর মান কত বলছে 250 সেকেন্ড ইনভার্স বলছে। তাহলে বলছে এর কি বলছে 27, 26, কি বলছে কম্পাঙ্ক বিশিষ্ট 1 মোল ফোটনের শক্তি। আমরা ফোটনের শক্তি কি জানি 1 মোল, E সমান mH নিউ। ঠিক আছে, এখানে জায়গা শর্টের জন্য আমি পুরো মান বসাচ্ছি না, শুধু মানটা বসিয়ে দিই। 6.023 ইন্টু 1 মোল মানে কত 6.023 ইন্টু 10⁻23, আর এইচ এর মানটা কত 6.626 ইন্টু 10⁻−34 জুল সেকেন্ড। এই মানগুলো ইউনিট সহ তোমাদের কিন্তু মনে রাখতে হবে। আর নিউর মান কত, নিউর মান হচ্ছে 250 সেকেন্ড ইনভার্স। তাহলে এইটা ক্যালকুলেশন করলে আমাদের শেষে জুলেই আসবে ইউনিটে। তাহলে জুলে এর মান আসবে কত জুল, এর মান আসবে 9.97, কালারটা চেঞ্জ করে 9.97 ইন্টু 10⁻−8, যেটা হচ্ছে জুল। আচ্ছা, যেটা হাইলাইট করে দিচ্ছি আমি, হচ্ছে এতটা এই মানটা আসবে এত জুল। তাহলে এটাকে যদি আমরা এখান থেকে আর্গে নিয়ে আসি, আমরা কি জানি 9.97 ইন্টু 10⁻−1 আর্গ, 10⁻−1 আর্গ। কারণ কি আমরা এটা হচ্ছে 0.9 আর্গ সমান 1 আর্গ, অর্থাৎ আমরা কি জানি, আমরা জানি 1 জুল সমান 10⁻7 আর্গ। আমরা কি জানি, 1 জুল সমান 10⁻7 আর্গ, এই সূত্রটা আমরা জানি। তাহলে এটা এখানে বসিয়েছি, এখানে বসালে আমাদের অপশান আসবে কত 1 আর্গ, আমাদের অপশান আসবে 1, 26 অপশন নম্বর 1 আর্গ 26। তারপরে কি আছে, তারপরে আছে তুলে নিই। তারপরে 27, যে পরমাণু নিউক্লিয়াসে 20 প্রোটন আছে সেই পরমাণু ডি ইলেকট্রন সংখ্যা কত। দেখো 20 হচ্ছে কি 20 যদি পরমাণু ক্রমাঙ্ক হয় সেটি হচ্ছে ক্যালসিয়াম, আর ক্যালসিয়ামের কোনো ডি ইলেকট্রন নেই। ক্যালসিয়াম 20, এর ইলেকট্রন বিন্যাস লিখে দেখবে এর কোনো ডি ইলেকট্রন নেই, অর্থাৎ কত 0, কত আছে 0 ইলেকট্রন, 4:2 বাইরে পড়তে পারো। তাহলে বলছে কোনো উপকক্ষের অন্তর্গত কক্ষকের সংখ্যা নির্ভর করে, চুম্বকের কোয়ান্টাম সংখ্যা। একটু আগেই তোমাদের বলেছিলাম যে চুম্বকের কোয়ান্টাম সংখ্যার উপরেই কটা কক্ষক থাকবে নির্ভর করবে। তারপরে কি বলছে আইসোবার উৎপন্ন হবে, কি বলছে আইসোবার উৎপন্ন হওয়ার ক্ষেত্রে বর্জিত কণাটি, হচ্ছে বিটা কণা। কারণ বিটা কণা বেরোলে ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না। বিটা কণা বেরোলে, কারণ আমরা আইসোবার কি জানি, যাদের ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না কিন্তু প্রোটন সংখ্যার পরিবর্তন, ভর সংখ্যা সমান, তাহলে এটা হচ্ছে বিটা কণা। বলছে হাইড্রোজেন পরমাণুর আয়নীভবন ভ্রমণ শক্তি 1.312 ইন্টু 10⁶, এটা হবে 10⁶, ইন্টু 10⁶, ইন্টু 10⁶, 106 হয়ে গেছে জুল পার মোল। n সমান 1 থেকে n সমান 2 তে ইলেকট্রনের উদ্দীপনের জন্য প্রয়োজনীয় শক্তি কত, ইলেকট্রনের উদ্দীপনের জন্য প্রয়োজনীয় শক্তি চাইছে। তাহলে এটা আমরা করব ক্যালকুলেশন। দেখো কি বলছে যে হাইড্রোজেন পরমাণুর আয়নীভবন শক্তি। তাহলে আয়নীভবন শক্তি যদি দেয় যে প্রথম ইলেকট্রনটা কক্ষের শক্তি, কক্ষ থেকে একটা ইলেকট্রনকে বার করতে যে পরিমাণ শক্তি, অর্থাৎ এটা হচ্ছে E1 এর মান আমাদের দিয়ে দিয়েছে। তাহলে প্রথম আয়নীভবন শক্তি যদি দেয়
এই মানটা দেয়, যেটা হচ্ছে এনার্জির মান দিয়েছে। আমরা এনার্জি সমান কি জানি, En সমান 2π²। এই ফর্মুলাগুলো কিন্তু আমাদের একদম ছোটস্থ রাখতে হবে। 2π² mz² e⁴ বাই n² h²। এভাবে মনে করবে 2π² mz² e⁴ বাই n² h²। তাহলে এখানে যদি যেহেতু বলছে পরমাণুর আয়নি বহন শক্তি, মানে কি একটা ইলেকট্রনকে বার করতে প্রথম কক্ষ থেকে, তাহলে হাইড্রোজেনে কি একটাই প্রথম কক্ষ, যেটা n1 কক্ষপথে আছে। তাহলে অ্যাকচুয়ালি এটা মান দিয়েছে যে 2π² 2π² am, হাইড্রোজেনের জেডের ক্ষেত্রে জেডের মান 1 ইন্টু e⁴ বাই h²। এইটার মান দিয়েছে কত, 1.312 ইন্টু 10⁶ জুল মোল ইনভার্স। তাহলে আমাদের কি বার করতে হবে, আমাদের বার করতে হবে n1 থেকে n2 তে ইলেকট্রনের উদ্দীপনের জন্য শক্তি। n1 থেকে n2 তে ইলেকট্রনের উদ্দীপনের জন্য যদি শক্তি বার করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে, যে E1 সমান কি জানি, 2π² z তো 1 m e⁴ বাই n n1² আর h² তো আছে। আর E2 কি হবে, E2 হবে 2π² m e⁴ বাই n2² h²। তাহলে এবার E2 মাইনাস E2, যেহেতু ইলেকট্রন 2 তে উদ্দীপিত হচ্ছে, তাহলে E2 মাইনাস 1, তাহলে এনার্জি যে ডিফারেন্টটা, ওই ডিফারেন্টটা আমাদের বার করতে হবে। কি হবে, ওই ডিফারেন্টটা যদি বার করি, তাহলে 2π² m e⁴, আমি আর লিখছি না, তার আগে কমন নিয়ে নিচ্ছি, আর h², এটা কমন চলে যাবে। এখানে কি আসবে, 1/n2² মাইনাস 1/n1²। তাহলে কি আসবে, এবার এটার মান তো দিয়ে দিয়েছে, এটার মান কত, 1.312 ইন্টু 10⁶, আর ইন্টু কত আসবে 1.2², মানে 1/4 মাইনাস 1/1, তাহলে কত আসবে 3/4 সমান 1.312 ইন্টু 10⁶ ইন্টু 3/4, তাহলে 3/4 আসবে। ঠিক আছে, এটা কি ছিল, সামনে একটা মাইনাস ছিল, তাহলে এই মাইনাসটা আসলে এখানে মাইনাস আসবে, এই মাইনাসটা আসলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এই মাইনাসটা থাকবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এটার মান কত বেরোবে, এটার মান বেরোবে 9.84, এটার মান কত বেরোবে 9.84 ইন্টু 10⁵ জুল পার মোল ইনভার্স। ঠিক আছে, জুল পার মোল ইনভার্স, অর্থাৎ অপশন ডি ইজ কারেক্ট, অর্থাৎ অপশন ডি হলো কারেক্ট অ্যান্সার। তাহলে এখান থেকে তাহলে আমরা কি অপশন পেলাম, এটা। ঠিক আছে, তাহলে এই হলো পরমাণুর গঠন থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, সেই কোশ্চেনগুলো আমি সলিউশন করে দিলাম, এবং এগুলো সেমিস্টার 1-এর জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমরা সবগুলো দেখবে। এবং যদি কোনো সমস্যা মনে হয়, বা যদি কোনো কোশ্চেনের অ্যান্সার মনে হয় যে স্যার আরও একটু ভালো করে বললে ভালো হতো, বা কোনো একটা কোশ্চেন বুঝতে অসুবিধা আছে, তাহলে কমেন্টে জানাও, সেই কোশ্চেনটা আমি অবশ্যই নেক্সট ভিডিওতে যতটা ভালো করে সম্ভব আরও বোঝানোর চেষ্টা করব। এবং থ্যাংক ইউ এভরিওয়ান ভিডিওটা পুরোটা দেখার জন্য। ওকে।